সংবিধানের বিরুদ্ধে গিয়ে সংবিধানের বাইরে নিজের ইচ্ছামতো আইন তৈরি করতে গিয়ে প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনে সংবিধানে না থাকা সত্ত্বেও যে গণভোটের আদেশ জারি করিয়েছিলেন মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে, সেই গণভোটের আদেশ সম্ভবত বাতিল হতে চলেছে। গণভোট হয়েছে, গণভোটের জন্য অন্তত ১,৫০০ কোটি টাকা খরচ করা হয়েছে। এই ১,৫০০ কোটি টাকা রাষ্ট্রের যেটা খরচ করা হলো অতিরিক্ত, সেই টাকা এখন কি তাহলে প্রফেসর ইউনূসের কাছে জরিমানা হিসেবে আদায় করা উচিত, কিংবা গ্রামীণ ব্যাংকের কাছ থেকে এই টাকাটা আদায় করা উচিত যদি গণভোট বাতিল হয়ে যায়? দুর্দান্ত একটা ব্যাপার বোধহয় ঘটতে চলেছে। দুর্দান্ত শব্দটা ব্যবহার করা ঠিক হবে কিনা সেটাও একটা বড় ব্যাপার, কারণ দুর্দান্ত শব্দটা পজিটিভ ব্যাপার। অনেকেই আবার মনে করতে পারেন গণভোটের আদেশ বাতিল হওয়া তাহলে কি পজিটিভ ব্যাপার? না, পজিটিভ নেগেটিভ কোনোটাই বলতে চায় না, কিন্তু একটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে যে সংবিধানে যাহা নাই তাহার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা সেটা অবশ্যই অবৈধ, এবং সেই অবৈধ ব্যাপারটা সম্ভবত পাশ হচ্ছে না, এমন একটা ইঙ্গিত পাওয়া গেছে সংসদীয় কমিটির বৈঠক থেকে। তাহলে কি সত্যি এই সংসদের যে মেয়াদ, 2 দিন পরেই সংসদের অধিবেশন বসতে চলেছে, 29শে মার্চ সংসদের অধিবেশন বসবে, এবং এই অধিবেশন চলাকালীন সময়ে প্রফেসর ইউনূসের এই গণভোট এবং জুলাই সনদের অধ্যাদেশ বাতিল হয়ে যাচ্ছে? চলুন একটু মেটিকুলাস ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টা করি, কি খবর আসছে সংসদের ভেতর থেকে। থাকবেন, চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম গণভোট অধ্যাদেশের কথা। গণভোট অধ্যাদেশ নিয়ে যে আলোচনাগুলো আসছে সংসদের কমিটির আলোচনা থেকে, সেখান থেকে যতটুকু বোঝা যাচ্ছে, এবং মহান স্বাধীনতা দিবসে বিরোধী দল এনসিপি জামাতের আলোচনা থেকে যেগুলো বোঝা যাচ্ছে, তাতে নিশ্চিত করেই গণভোটের আদেশ বাতিল হতে চলেছে। কি বলছে গণমাধ্যম? সমকালের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব নিয়ে টানা পড়েন। কি প্রস্তাব করা হয়েছে? সেখানে প্রস্তাব করা হয়েছে 133টি অধ্যাদেশের 113টিতে একমত বিশেষ কমিটি, দুদক, পুলিশ, বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে। এই যে 113টিতে একমত, বাকি 20টিতে একমত না, বাকি 20টি অধ্যাদেশ বাতিল হচ্ছে, এবং সেই 20টি অধ্যাদেশের মধ্যে গণভোটের অধ্যাদেশও রয়েছে। শোনা যাচ্ছে এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে একটা লিখিত চিঠিও এই কমিটিকে দেয়া হয়েছে যে এটা সংসদে পাশ হবে না, এটা যেন কমিটিতেই বাতিল করে দেয়া হয়, সেই ব্যাপারেই চিঠি দেয়া হয়েছে, এরকমটা শোনা যাচ্ছে। সমকাল কি বলছে? সমকাল বলছে যে আদেশের ওপরে গণভোট হয়েছে, যে অধ্যাদেশের মাধ্যমে গণভোট হয়েছে, সেই গণভোট অধ্যাদেশ 2025 নিয়ে টানাপোড়েন দেখা দিয়েছে। জামাতের ভাষ্য, ক্ষমতাসীন দল বিএনপি অধ্যাদেশটি বাতিলের প্রস্তাব করেছে, এতে তারা আপত্তি জানিয়েছে। তবে সরকারি দলের ভাষ্য, তারা অধ্যাদেশটি বাতিল বা গ্রহণের সিদ্ধান্ত নেয়নি, আলোচনা চলছে। বুধবার জাতীয় সংসদে বিশেষ কমিটির সভা শেষে পরস্পর বিরোধী এই ভাষ্য জানিয়েছে সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাত। 14 সদস্যের এই কমিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের জারি করা 133 অধ্যাদেশ যাচাই বাছাই করছে। এই কমিটির 11 সদস্য বিএনপির, 3 জন জামাতের। 133টি অধ্যাদেশের মধ্যে 113টি জাতীয় সংসদে পাশ করতে একমত হয়েছে সরকারি এবং বিরোধী দল। বিশেষ কমিটির বৈঠক সূত্র জানায়, গণভোট ছাড়াও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, গুম প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন অধ্যাদেশেও বিএনপি পরিবর্তন আনতে চাইছে। বিরোধী দলের দাবি, পরিবর্তন বা আলোচনার জন্য সংসদে উপস্থাপনের মাধ্যমে এসব অধ্যাদেশ বাতিল করতে চাইছে সরকারি দল। এর মাধ্যমে আগের মতো প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতা থেকে যাচ্ছে, যা জুলাই সনদের লঙ্ঘন। সূত্রটি বলছে 20টি অধ্যাদেশের বিষয়ে এখনো একমত হতে পারেনি বিশেষ কমিটি। আগামী 29 মার্চ কমিটির 3য় বৈঠক, যেদিন সংসদের অধিবেশনও বসছে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির পর তা পরবর্তী সংসদ অধিবেশনে উত্থাপন এবং 30 দিনের মধ্যে পাশ না হলে অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। ইউনূস সরকারের 133টি অধ্যাদেশ গত 13ই মার্চ সংসদে উত্থাপন করা হয়েছে। আগামী 12ই এপ্রিলের মধ্যে অধ্যাদেশগুলো পাশ হতেই হবে। যদি 12 এপ্রিলের মধ্যে পাশ না হয় তাহলে সেটা বাতিল হয়ে যাবে। যে আলোচনাটা চলছে শুধুমাত্র গণভোট না, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সাংবিধানিক পরিষদ গঠন যে আদেশ, সেই আদেশগুলোও বাতিল হয়ে যাচ্ছে। সেই আদেশগুলো বিএনপি কখনোই সংসদে পাশ করবে না। এর আগে বিএনপি নেতা
সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যেটা সংবিধানে নেই সেটা হবে না। আমরা সংবিধানের পথে ছিলাম, আছি এবং থাকব। সংবিধান বিরোধী কোনো কিছু হবে না। গণভোট সংবিধান বিরোধী, সংবিধানে গণভোট নেই, সুতরাং এটা বাতিল হয়ে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিংবা সাংবিধানিক পরিষদ গঠনের যে আদেশ জারি করা হয়েছে, প্রফেসর ইউনূস জারি করিয়েছেন রাষ্ট্রপতিকে দিয়ে, সেটাও বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ বিরোধী দল যে সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে সেই শপথটাও অবৈধ হয়ে যেতে চলেছে এবং সেটা আগামী কয়েকদিনের মধ্যে। সংসদের অধিবেশন 29 তারিখে বসছে, 12ই এপ্রিলের মধ্যে অবশ্যই প্রফেসর ইউনূসের নেওয়া সিদ্ধান্ত সবগুলোই হয়, মানে যেগুলো পাশ হবে সেগুলো তো পাশ হয়ে গেল, বৈধ হয়ে গেল, যেগুলো পাশ হবে না অটোমেটিকলি সেগুলো বাতিল হয়ে যাবে এবং সেই বাতিলের খাতায় থাকছে বোধহয় গণভোট। তাহলে কি হবে? এই যে এত আয়োজন করে, এত ঢাকঢোল পিটিয়ে, শুধুমাত্র সংস্কৃতি মন্ত্রণালয় 46 কোটি টাকা খরচ করেছে গণভোটের হ্যাঁ ভোটের প্রচারণা করার জন্য, বিভিন্ন মন্ত্রণালয় শত শত কোটি টাকা খরচ করেছে, প্রায় 1,500 কোটি টাকা গণভোটের জন্য নির্বাচন কমিশন অতিরিক্ত খরচ করেছে। এই খরচের টাকা প্রফেসর ইউনূসের কাছ থেকে কি নেওয়া হবে? রাষ্ট্র কি তার কাছ থেকে বুঝে নিতে পারবে কিংবা নেবে? বিএনপি সরকার কি সেই পথে যাবে? একটা বড় প্রশ্ন কিন্তু এটা। দর্শক, আসসালামু আলাইকুম। আমি গতকাল একটা আলোচনায় আপনাদেরকে বলেছিলাম, যে আলোচনায় ওই যে আওয়ামী লীগ বিরোধী শিবিরের প্রচারণার জায়গা থেকে বলা হয়েছিল এবং সেটা থেকে আমরা পিক করেছিলাম যে 26শে মার্চ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসস্থান ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানাতে যেতে পারেন। এবং এটাও বলেছিলাম যে স্বাধীনতা এবং স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একশোতায় বাধা। সে আলোচনায় আমি আপনাদেরকে বলেছি যে যতই বাধা দেওয়া হবে, যত রকম বাধা, এবং গত 2 বছর ধরে যত রকম বাধা দেওয়া হচ্ছে, কোনো না কোনো ভাবে একজন দুইজন হাজারো লক্ষ জনের প্রতিনিধি হিসেবে 32 নম্বরে তারা শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে। এতে কোনো যে ছেদ পড়ছে তা কিন্তু না, কেউ না কেউ কোনো না কোনো ভাবে 32 নম্বরে দিয়ে যাচ্ছে। কোন রূপে একজন রিকশাওয়ালা, সেই রূপ এই পেশার রূপ, একজন সাধারণ গৃহিণী, একজন শিক্ষক, একজন ছাত্র, কেউ না কেউ 32 নম্বর মুখী হচ্ছে সেই দিবসগুলো ধরে, এবং এই কণ্ঠগুলো লাখো মানুষের প্রতিনিধিত্ব করে। আবার এই ছেলেটি পুকুরের পীরগঞ্জ থেকে আসছি, ধানমন্ডি 32, অনেক দেখাতে আসছে। আপনি চিন্তা করতে পারেন 200-250 কিলোমিটার রাস্তা চালিয়ে সে এসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি দেখতে, এবং সে এসে বাধার মুখে পড়ছে, বাড়ি 32 নম্বর পর্যন্ত যেতে পারবে না। সেখানে পুলিশ বলছে যে এখানে যাওয়া যাবে না, সরকারের নিষেধ আছে, আপনি পার্কে যেতে পারেন কিন্তু 32 নম্বরে যেতে পারবেন না। সাংঘাতিক সিকিউরিটি না? প্রতিষ্ঠানের সামনের রাস্তা দিয়ে আমি এর মধ্যে গিয়েছি, রিক্সায় করে প্রয়োজনে যাওয়া আসার পথে গিয়েছি, সেরকম কোনো বাধার মুখে পড়িনি। রাস্তার সামনে দিয়ে যাওয়া আসা, বাড়ির সামনে দিয়ে যাওয়া আসা করা যায়। এক ঝলক দেখলে করে যায় ঘা লাগে, ঠিক ভালোভাবে দেখতে ইচ্ছা করে না। সেদিনও দেখলাম এক উশৃঙ্খল ছেলে সেখানে তার প্রাকৃতিক কার্য সারার জন্য দাঁড়াচ্ছে। একজন টানতেছে, বললো যে তুই যাইস না, এখানে প্রস্রাব করিস না। আরেকজন বললো না একটু করে যাই। এরকম নানান রকম দৃশ্য ওখানে দেখতে হয়, তাই আমরা খুব একটা চোখ ফিরাই না। কিন্তু এই 32 নম্বর 7ই মার্চে যেমন হয়েছে, আওয়ামী লীগের লোকজন ফুল দিতে গিয়ে দিতে পারেনি। আচ্ছা, নয়, সেটা আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল। কিন্তু এখন এই যে ছেলে 2 চাকার উপর দিয়ে 200-250 মাইল পার হয়ে চলে এসছে, এইরকম শ্রদ্ধা, সম্মান, আবেগ, ভালোবাসা, এগুলো কি ঠেকানো যাবে কোনোদিন? এগুলো ঠেকানোর কোনো উপায় আছে এই পৃথিবীতে? কিছু কিছু মানুষ আছে তারা প্রাণ দিয়ে দিবে এইসব শুধু সামান্য আবেগের জন্য। এটাই পৃথিবীর নিয়ম, এগুলো ঠেকানো যায় না। এবং এইটাই নির্দেশ করে যে বাংলাদেশ থেকে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শেখ মুজিবুর রহমান থাকবে। এবার আসেন সেই আওয়ামী লীগ বিরোধী শিবিরের একটা বয়ান। আমার দেশ পত্রিকা, আপনাদের সবসময় বলি, আমার ভালো লাগে যে তারা স্পষ্ট কথা বলে, কিন্তু তাদের এইসব নিউজের মধ্যে দিয়ে না কিছু খবর চলে আসে। আমি যা দেখতে পাচ্ছি, ডক্টর ইউনূস সরকার এবং তারেক রহমান সরকারে আওয়ামী লীগের খবরাখবর পাওয়ার জন্য আমার দেশ পত্রিকা সবচেয়ে অথেন্টিক জায়গা। তারা আওয়ামী লীগ বিরোধী, বাট আওয়ামী লীগের খবর আপনি এখানে কোনো না কোনো ভাবে খুঁজে পেয়ে যাবেন। স্বাধীনতা দিবস ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এটা না লিখলে আবার তাদের পাঠকরা পড়বে না, এটা তাদের শুরু করতে হয়। আপনারা আমার দেশকে দোষ দিয়েন না, পাঠক বাঁচায় রাখতে হবে। তো দলের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দলটির নেতা কর্মীরা শেখ হাসিনা ঐক্য পরিষদ নামে একটি প্ল্যাটফর্মের ব্যানারে বৃহস্পতিবার
25 মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিয়েছে। এছাড়া সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর ঘোষণা দিয়েছে তারা। ঘোষিত এসব কর্মসূচির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন উত্তেজনা। এই জায়গাটাও মনে লিখতে হয় বলে লিখেছে। রাজনৈতিক অঙ্গনে কি উত্তেজনা হবে? পুলিশ আছে, বিএনপি সহ বিএনপি যদি মনে করে হ্যাঁ তো হ্যাঁ, বিএনপি যদি মনে করে না তো না। পুরো বিষয়টি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এখানে আবার ওই অতি উৎসাহী পুলিশ ভাইদেরও কিছু কিছু নিশ্চয়ই দেখা যাবে। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী 26 মার্চ মহান স্বাধীনতা দিবসের সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করার পরিকল্পনা করেছে শেখ হাসিনা ঐক্য পরিষদ। একই দিনে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আড়ালে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব জানান দেওয়ার একটি নীল নকশা তৈরি করা হয়েছে। এর নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক শাহরিয়ার সুমন। কিসের আহ্বায়ক? কোথাকার আহ্বায়ক? মানে লিখেছে মন গড়া, টেবিলে বসে লিখতে হয় তো। তার সঙ্গে এই তৎপরতায় যুক্ত রয়েছেন হানিফ খান, সাইফুল আলম বাবুল ও ফরিদা ইলিয়াস। আচ্ছা, 2-3 জন, জানি না এগুলো তাদেরকে আবার কোনো কারণে ফাঁসিয়ে দেওয়ার কারণে কিনা। সূত্র জানায় নিষিদ্ধ এই সংগঠনের কার্যক্রমে ইন্ধন যোগাতে প্রায় 20 থেকে 25 জন সাংবাদিক ও তথাকথিত বুদ্ধিজীবীর একটি তালিকা গোয়েন্দাদের হাতে এসছে। অভিযোগ রয়েছে এই সাংবাদিকরা পর্দার আড়ালে থেকে সংগঠনটি পুনর্গঠন ও জনমত তৈরিতে কাজ করছেন। এর আগে ঈদের ছুটির সুযোগ নিয়ে রাজধানীর শাহবাগ এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ গঠন ছাত্রলীগের কয়েকজন নেতা। বলতে লজ্জা পাচ্ছে যে মিছিলটা রাজু ভাস্কর্য হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্রে। ওটার আবার টাইনার শাহবাগ এলাকায় নিয়ে আসছে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কেউ মিছিল করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সূত্র জানায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ইতিমধ্যে নিবিড় নজরদারিতে রাখা হয়েছে। মানে বুঝেন, পুলিশরে আরো অনধিকাল আওয়ামী লীগ খুঁজতে লাগানো হবে। সোর্স বাটপার ধরা দূরে থাকে, জনগণের কাছাকাছি দূরে রাখা। মানে এই যে এই বুদ্ধিজীবীরা এরা হচ্ছে এই চক্করটা পাকাচ্ছে যে ইউনূস আমলে যা হয়েছে, দেশের সামাজিক শৃঙ্খলা যেদিকে ইচ্ছে এদিকে যাক, চোর বাটপারের দেশ ভেরা যাক, পুলিশে খালি লাগাবো আওয়ামী লীগ খুঁজতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি নিয়ে রীতিমতো পরিসর প্রচার চালানো হচ্ছে। আচ্ছা, মাঠ পর্যায়ে অফিস খোলার গোপন মহড়া, বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে পরিত্যক্ত বা সিলগালা হওয়া দলীয় কার্যালয় পুনরায় খোলার একটি নীরব চেষ্টা চলছে। এ পর্যায়ে দেশব্যাপী অন্তত 45টি স্থানে আওয়ামী লীগ কর্মীরা কার্যালয় খুলে নিজেদের উপস্থিতি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। আচ্ছা, এখন পর্যন্ত 45তে খোলা আছে। এর আগে রমজান মাসের প্রথম দিকে রাজধানীর ধানমন্ডি 3 এলাকায় মিছিল করে। আবেগ ও মিডিয়া টাইলের কৌশল, নানান কিছু এখানে গল্প ফাঁদা হয়েছে। দীর্ঘ গল্প, দেশ জুড়ে নিরাপত্তা জোরদার। আওয়ামী লীগ এতই এসছে যে দেশ জুড়ে একেবারে নিরাপত্তা জোরদার করতে হচ্ছে। সবকিছুর পরে বলবো কি, এই যে এত রণসজ্জা দিয়ে চাইলেই কি আওয়ামী লীগকে বন্ধ করে রাখা যাবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।